পুড়ে গেছে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি। আদালতকে জানালো রাষ্ট্রপক্ষ। তদন্ত শেষ করতে 6 মাস সময় দিল হাইকোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে তৃতীয় দফার মতো বৈঠকে বসেছে বিএনপি। আলোচনা হচ্ছে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন নিয়ে। কাতারে আর্থনা সামিটে যোগদান, রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। গাজীপুরে গাছা থানার 3টি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে সাবেক মন্ত্রী সহ 6 জনকে। ওবায়দুল কাদেরের ভাগ্নে রতনকে রাজধানীর রমনা থেকে গ্রেফতার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা নিয়ে নতুন নাটকের জন্ম হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টে জানিয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তী 5 আগস্টের আগুনে ডিবি পুলিশের হেফাজতে থাকা সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে। এদিকে নতুনভাবে এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পাওয়া পিবিআই বলছে ভিন্ন কথা। সংস্থাটির দাবি, ডিবি পুলিশের অনেক অফিসার বদলি হওয়ায় পুরনো নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। রিপোর্ট ফরুক বাবুর। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা নিয়ে আওয়ামী লীগ সরকার একের পর এক নাটকের জন্ম দেয়। বিচার পাওয়া যেন সোনার হরিণ, সেই পর্যায়ে চলে গেছে সাংবাদিক দম্পতি হত্যার মামলা। পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব সবাই মিলে 117 বারের প্রতিবেদন দাখিলের সময় পরিবর্তন করেছে। এখন সাগর রুনি হত্যার তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এদিকে 13 বছর বিচারের মুখে ঝুলে থাকা হত্যা মামলা নিয়ে আবারও দেখা দিয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 5 আগস্টের আগুনে ডিবি পুলিশের হেফাজতে থাকা সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে। এ তথ্য জানানোর পর তদন্ত শেষ করতে নতুনভাবে 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান, কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসক্লোজ করতে পারিনি। আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি, তিনি প্রগ্রেস রিপোর্ট নিয়ে এসেছেন, আদালতের সামনে আমাকে দেখিয়েছেন, আমার সেটা প্রাথমিকভাবে দেখার সুযোগ হয়েছে। আমার মনে হয় তারা সিনসিয়ার ওয়ার্ক করছে, আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকবে না। এদিকে তদন্তকারী সংস্থা পিবিআই গণমাধ্যমকে খুদে বার্তায় জানায়, ডিবি পুলিশের অধিকাংশ অফিসার বদলি হওয়ায় পুরনো নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। নথি খুঁজে পাওয়া সময় সাপেক্ষ বলেও জানিয়েছে পিবিআই। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, জাতীয় ঐকমত্য কমিশনে এমন সুপারিশ করেছে বিএনপি। তবে গ্যাপ দিয়ে হতে পারবেন। দুপুরে কমিশনের সাথে বৈঠকের বিরতিতে গণমাধ্যমকে এমন কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই ব্যক্তির প্রধানমন্ত্রী, দলপ্রধান ও সংসদ প্রধান না করার প্রস্তাব করেছে বিএনপি। এছাড়া রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা রাখা যায় সে বিষয়েও সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করেও সিদ্ধান্ত নিতে পারবেন রাষ্ট্রপতি। আর স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের বিরোধিতা করেছে বিএনপি। বলেন, জুডিশিয়াল নিয়োগ কমিশন গঠনে একমত বিএনপি, এজন্য সংবিধানে নতুন বিধান সংযোজন করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ও বিচারক নিয়োগে একমত পোষণ করেছে বিএনপি। 3য় দিনের মতো মিটিং চলমান রয়েছে। ঐকমত্য কমিশন জানিয়েছেন 38 রাজনৈতিক দলের মধ্যে 15টি দলের সাথে আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বর্তমানে বিশ্ব নানান সংকটে জর্জরিত। আমাদের উচিত আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, সহনশীল, সবুজ ও টেকসই পৃথিবীর উত্তরাধিকার রেখে যাওয়া। কাতারে দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অধ্যাপক ইউনুস বলেন, ক্ষুদ্র ঋণ ও সবার জন্য আর্থিক সুযোগ নিশ্চিতকরণ একটি টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গঠনে বা সবার জন্য আর্থিক সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। সামাজিক ব্যবসাকে ভিত্তি করে বিশ্বব্যাপী বৈষম্য কমাতে নতুন অর্থনৈতিক ব্যবস্থার কথাও বলেন অধ্যাপক ইউনুস। বলেন, গভীর সত্য হলো
আর্থিক সুযোগ শুধু টাকার বিষয় নয়, এটি মর্যাদা, স্বাধীনতা এবং লুকিয়ে থাকা মানবিক সম্ভাবনার মুক্তির বিষয়, যা যুগ যুগ ধরে অবহেলা ও কাঠামোগত বৈষম্যের নিচে চাপা পড়ে আছে। তিনি বলেন, সবাইকে মনে রাখতে হবে, আর্থিক অন্তর্ভুক্তি দান খয়রাতের বিষয় নয়, এটি ন্যায় বিচারের বিষয়। এছাড়া শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, এই 3 শূন্য অর্জনের পাশাপাশি আরও একটি শূন্য অর্জনের কথাও সামনে আনেন প্রধান উপদেষ্টা। পণ্য ও প্রক্রিয়াকে এমনভাবে ডিজাইন করা যাতে বর্জ্য কমানো যায় এবং সবকিছু পুনর্ব্যবহার, রিসাইক্লিং বা কম্পোস্টিং এর মাধ্যমে কাজে লাগে এবং শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জিত হয়। রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তাও চান বাংলাদেশের সরকার প্রধান। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। 2020 সালে নির্বাচনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা করা হয়। ইভিএম মেশিনে ভোট জালিয়াতি করা হয়, নির্বাচনে ভোটারদের ভোট গ্রহণে বাধা দেওয়া হয়, নির্বাচনে ভোট জালিয়াতি করা হয়। এত সব জালিয়াতির পরেও নির্বাচন কমিশন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে 2020 সালের 3 মার্চ ইশরাক হোসেন বাদী হয়ে মামলা করেন। আদালত পূর্ণাঙ্গ শুনানি নিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেন। গাজীপুরের গাছা থানার 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাধনচন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে গ্রেফতার দেখানো হচ্ছে। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এ তাদেরকে হাজির করা হলে বিচারক ওমর হায়দার তাদের এই 3 মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হন। এই ঘটনায় গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা হয়। সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে আসামিদের আদালতে তোলা হলে বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর উপর ডিম নিক্ষেপ করেন তারা। পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে আবু হায়দার রতনকে রাজধানীর রমনা থেকে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতার হওয়া রতন গাজীপুরের শ্রীপুরে একটি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলার আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গতরাতে তাকে রমনা থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে গাজীপুর কোর্টে পাঠানো হয়েছে। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির সংলাপের সংবাদ সংগ্রহে জাতীয় সংসদ ভবনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, শুনতে পাচ্ছেন? সংলাপ এখন কোন অবস্থায় আছে, আর কমিশন ও বিএনপির পক্ষ থেকে কি বলা হচ্ছে? জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে 3য় দফায় আজকে সকাল 11:15টায় বৈঠক শুরু করেছে বিএনপির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে। সেই বৈঠকটি কিন্তু সকাল 11:15টায় শুরু হয়ে 1টার দিকে বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি যেমনটি জানিয়েছেন যে আজকে 3য় দিনের মতো যে বৈঠকটি হয়েছে ঐক্যমত্য কমিশনের সাথে, সে বৈঠকের মূল অংশ বা সারাংশ সেটি হচ্ছে যে তারা বেশ কিছু অধিকাংশ বিষয়ে একমত পোষণ করেছেন। ঐক্যমত্য কমিশনে যে 166টি প্রস্তাব জমা পড়েছিল তার মধ্যে অধিকাংশ বিষয়ে তারা একমত পোষণ করেছেন। কিছু বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর পরপর একই ব্যক্তি পরপর 2 মেয়াদে বেশি প্রধানমন্ত্রী হবেন না। যদি 3য় মেয়াদে হতে হয় সেক্ষেত্রে তাকে গ্যাপ দিয়ে পরবর্তী তারা প্রধানমন্ত্রী হতে পারবেন যদি সংখ্যাগরিষ্ঠ দল যে নির্বাচিত হয় তার ভিত্তিতে বা সংসদের ভিত্তিতে তারা সেটি নির্ধারণ করবে যে 3য় ধাপে হতে পারবেন কিনা। আর একটি বিষয় মোটা দাগে তারা বলেছেন যে রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়ে তারা ঐক্যমত্য কমিশনকে একটি প্রস্তাব দিয়েছেন যে প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া বা প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা ছাড়াই রাষ্ট্রপতি কি বিষয় করতে পারবেন, অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়েও প্রস্তাব করেছে
বিএনপির পক্ষ থেকে। এবং এছাড়া আমরা দেখেছি যে অতীতে স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক বা দলীয় প্রতীকের যে নির্বাচন সেখানেও বিএনপি বিরোধিতা করেছে, অর্থাৎ দলীয় প্রতীকে স্থানীয় সরকার যে নির্বাচনগুলি রয়েছে সেখানে এখন থেকে আর কোনো দলীয় প্রতীক থাকবে না। এই বিষয়গুলি কিন্তু মোটা দাগে বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে তারা এই বিষয়টিতে বলেছেন। এবং এছাড়াও তারা বেশ কিছু বিষয় বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপকরা রয়েছেন সেখান থেকেও তাদেরকে আসলে বিচার করা যায় কিনা এমন একটি প্রস্তাবও কিন্তু দিয়েছেন। এরকম বেশ কিছু বিচার বিভাগ সহ দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয় আজকে তারা আলোচনা করছে এবং সেই আলোচনাটি এখনও চলমান রয়েছে, বিকেল নাগাদ হয়তো গড়াবে। এবং ঐক্যমত্য কমিশন বলেছেন আজকের মধ্যেই এই আলোচনাটি সমাপ্ত ঘটবে। এই ছিল আমার কাছে। ধন্যবাদ মামুন আপনাকে। রফতানিতে আধিপত্য ধরে রাখতে ক্ষতিকর কার্বন নিঃসরণ কমানোর প্রতিযোগিতায় দেশের পোশাক খাত, কিন্তু এই বিষয়টি যে গতিতে এগোচ্ছে তাতে 2030 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 40% উন্নীত করার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। ব্যবসায়ীরাও বলছেন বায়ারদের শর্ত মেনে জ্বালানির রূপান্তর না হলে হোঁচট খাবে রফতানি, খড়গ নামবে শ্রমিকদের উপরও। এই চিন্তা মাথায় রেখে গ্রিন এনার্জিতে রূপান্তরের উচ্চ শুল্ক কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন রফতানিকারকরা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। 2017 সালে নবায়নযোগ্য জ্বালানির যুগে প্রবেশ করে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় গাইবান্ধার তিস্তা পাড়ে বসানো হয় দেশের সবচেয়ে বড় 200 মেগাওয়াট ক্ষমতার 5.5 লাখ সোলার প্যানেল। এত বড় অগ্রগতির পরও নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন এখনও ঘুরপাক খাচ্ছে মোট উৎপাদনের 4% মধ্যে। জাতীয় গ্রিডের বাইরে ছাদভিত্তিক সোলার প্যানেলও বেশ জনপ্রিয়। দেশে গড়ে ওঠা 250টি সবুজ কারখানায় পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি থেকে মেটানো হচ্ছে প্রায় অর্ধেক চাহিদা, যা শুধু জীবাশ্ম জ্বালানির ব্যবহারই কমাচ্ছে না, জাতীয় গ্রিডেও যোগ করছে বাড়তি বিদ্যুৎ। তো আমাদের এই কারখানাটা আমরা UNFCCC সাইন করেছি এবং ওখানে আমাদের কমিটমেন্ট আছে যে 2030 সাল নাগাদ আমরা আমাদের প্রোডাক্টের যে কার্বন ইমিশন আছে সেটা 50% পর্যন্ত কমিয়ে আনবো। তো ওই কমিটমেন্টটাকে মাথায় রেখে আসলে আমরা ক্রমাগত আস্তে আস্তে ফসিল ফুয়েল বেসড জেনারেশন থেকে মোর রিনিউয়েবল সোর্সের দিকে যাচ্ছি। বিশ্ববাজারে টিকে থাকার মানদণ্ডে ইউরোপীয় ইউনিয়নের জিরো কার্বন নীতি বাস্তবায়নে কিছু কারখানা মনোযোগ দিলেও এখনও দ্বিধায় হাজারো উদ্যোক্তা। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উচ্চ হারে মূল বাধা বলছেন রপ্তানিকারকরা। এখন কেন করতে পারছি না, এটার উপর যখন এমনিতেও এটা অনেক কস্টলি, এরপর যখন আমি এটার উপর এটি ট্যাক্স ব্যাট ইত্যাদি ডিউটি ইত্যাদি থাকবে তখন দেখা যাবে এটার কস্ট আরও বেড়ে গেছে। তাহলে ওই কস্ট দিয়ে আমি কেন এটাতে যাব, গিয়ে আমি যাচ্ছি সরকারকে সহযোগিতা করতে, আর সরকার এনে করছে ব্যবসা, তাহলে তো হবে না। এই জায়গাটাকে বরঞ্চ সরকার এটার উপরে সব কিছু প্রত্যাহার করে দিয়ে আমাদেরকে যখন এটা করতে সুযোগ দিবে তাহলে এটা অনেক ইন্ডাস্ট্রি, অনেক লোকজন এটা করলে এইটা থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকারের বিভিন্ন জায়গায় বরঞ্চ এটা সাপোর্ট হবে। গবেষকরাও বলছেন শক্তির রূপান্তর শুধু পরিবেশের জন্যই উপকারী নয়, খরচ কমাতেও বেশ কার্যকরী। তাই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে শিল্প বান্ধব নীতি প্রণয়নের পরামর্শ দেন তারা। এখানে বেশ কয়েকটি চ্যালেঞ্জ আছে। একটি তো হচ্ছে যে বিনিয়োগ করতে হবে, ইন্ডাস্ট্রিগুলোকে আপফ্রন্ট ইনভেস্টমেন্ট করতে হবে এবং এটার জন্য প্রয়োজন স্বল্প মূল্যে ঋণ। বাংলাদেশ ব্যাংকের যে অর্থায়ন রয়েছে সেটা এক্সেস করা অনেক ক্ষেত্রেই জটিল হয়, প্রচুর ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। রুফটপ সোলারের ক্ষেত্রে এখানে এর বিভিন্ন অ্যাক্সেসরিজের জন্য আমদানি শুল্ক রয়েছে, যেটা এর খরচকে বাড়িয়ে দেয়। তো নতুন যে নবায়নযোগ্য জ্বালানি পলিসি গভর্নমেন্ট তৈরি করছে সেখানে এই ডিউটিগুলো শুল্কে অব্যাহতি দেওয়ার কথা বলা আছে। সেটা যদি করা হয় তাহলে এই ট্রানজিশনটা দ্রুত হবে। জাতিসংঘের জলবায়ু সনদে স্বাক্ষর করা দেশ হিসাবে সব পোশাক কারখানায় সক্ষমতা বাড়াতে অর্থায়নের তাগিদ বিশেষজ্ঞদের। কলকারখানায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের টার্গেট থেকে বহু দূরে বাংলাদেশ, কিন্তু ব্র্যান্ড বায়াররা যেভাবে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের তাগিদ দিচ্ছে বারবার, তাতে করে শর্ত না মানলে রপ্তানিতে পড়তে পারে নেতিবাচক প্রভাব, যার পরোক্ষ প্রভাব পড়বে তৈরি পোশাক খাতের ওপর, ক্ষতিগ্রস্ত হতে পারে শ্রমিকরা। তাই সময় থাকতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, সাভার। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পুড়ে গেছে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি, আদালতকে জানালো রাষ্ট্রপক্ষ। তদন্ত শেষ করতে 6 মাস সময় দিল হাইকোর্ট।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে তৃতীয় দফার মতো বৈঠকে বসেছে বিএনপি। আলোচনা হচ্ছে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন নিয়ে। কাতারে আর্থানা সামিটে যোগদান, রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। গাজীপুরে গাছা থানার 3টি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে সাবেক মন্ত্রী সহ 6 জনকে। ওবায়দুল কাদেরের ভাগ্নে রতনকে রাজধানীর রমনা থেকে গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।